জুলাই আগস্ট আন্দোলনের ঘটনার দুইটা মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা এসেছে। পাশাপাশি পুলিশের সাবেক আইজিপি মামুনুল হক সাহেব ওনার 5 বছরের কারাদণ্ড হয়েছে। উনি তো আপিল করতে পারে, কিন্তু আপিল করতে পারবে না। আপিল করতে হইলে ওনাকে সশরীরে আইসা হাজিরা দিতে হবে, জেলখানায় বৈশা আপিল করতে হবে 30 দিনের মধ্যে। আর 30 দিনের মধ্যে না হইলে যে রায় ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন হবে। আর কত কম মির্জা ফখরুল এত সিনিয়র নেতা, প্রত্যেকদিন ধরা যায় ওনারে, তা ধরি না, মায়া কইরা আর কি। এত সিনিয়র নেতা, তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয়, গুছায় বলতে হয় সেটাই বলতে পারে না, গুছায় কথা বলতে পারে না। রাষ্ট্র ক্ষমতার যাবি কি শখ, কুজা রাষ্ট্র এসে আর শখ হয়। মির্জা ফখরুলের শখ হয়েছে সে রাষ্ট্র ক্ষমতার যাবি, মন্ত্রী টন্ত্রী হবি আর কি, বুঝেছেন? দেখেন কইছে জনগণ সনদ গণভোট বুঝে না, দেখেন দেখেন সেই কইছে। তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে সাইকেল। ঢাকা থেকে আমার এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক একটি নিউজ আমাকে পাঠিয়ে বলেছেন জনতার উদ্দেশ্যে এই নিউজটি তুলে ধরার জন্য। তিনি যা লিখেছেন, ভাই আসসালামু আলাইকুম, পিনাকি দাদাকে ফোন করে বলেন 32 নাম্বার থেকে লোকজন সরাইয়া নিতে। আওয়ামী লীগ কিন্তু রাতে একটা চূড়াগুপ্তা হামলা চালানোর পরিকল্পনা হাতে নিয়েছে। ডিজিএফ এর একটা অংশ এই গেমে নামতে পারে। তার চেয়ে আগামীকাল সকালে ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করে আপা সহ সবগুলা ক্রিমিনালকে ভারত যেন ফেরত দেয়, সেই দাবি যেন ইন্ডিয়ান এম্বাসির সামনে তুলে ধরে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন একটা ঘটনার দুইটা মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা এসেছে। পাশাপাশি পুলিশের সাবেক আইজিপি মামুনুল হক সাহেব ওনার 5 বছরের কারাদণ্ড হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে এই রায় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি, কমেন্টে লিখতে পারেন। আমি বাকি অংশে যাচ্ছি। যে দুইটা মামলায় ফাঁসির রায় হয়েছে সেই দুইটা মামলার মধ্যে একটা হচ্ছে আপনার চানখারপুলে 6 জন হত্যাকাণ্ড হয়েছিল জুলাই আগস্টের সময়, সেই ঘটনায় দায়ের করা মামলা, এমনকি আশুলিয়ায় আরেকটা মামলা। এই দুইটা মামলার রায় ঘোষণা করা হয়েছে। তো এখন পর্যন্ত শেখ হাসিনার নামে অনেক শত শত মামলা হয়েছে, আর ম্যাক্সিমাম মামলাগুলোরই প্রধান আসামি তিনি। সো এই দুইটা রায় থেকে এটা প্রতিফলিত হচ্ছে যে আগামী রায়গুলো এখানে ওনার ফাঁসি হবে, এটার মানে ফাঁসির রায় হবে আর কি। আর আইজিপি মামুনের ওনার যে 5 বছরের কারাদণ্ড হইল সেটার মেইন কারণ হচ্ছে উনি এখানে রাজসাক্ষী হয়ে গেছেন। রাজসাক্ষী হচ্ছে যে উনি আওয়ামী লীগের টিম মেম্বারই ছিলেন, এখন তিনি সবার সম্পর্কে সকল তথ্য জানিয়ে দিবেন বা সবগুলো সত্য প্রকাশ করবেন। এই শর্তে তিনি রাজসাক্ষী হলে হয় কি শাস্তি কমে যায়। শাস্তি বাস্তবায়ন কবে হবে, কিভাবে হবে সেটা অনেকটা আকাশ কুসুম কল্পনা টাইপের বিষয়। কারণ বাংলাদেশে আপনি দেখেন যে সেই মিন্নির যে ফাঁসির রায় আমার নিউজ জগতে শুরু হয়েছিল ওইখান থেকে এখন পর্যন্ত মিন্নি আপনার জেলে আছে। আপনি অপরদিকে দেখতে পারেন যে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যে বাবর সাহেব, ওনারও ফাঁসির রায় হয়ে গিয়েছিল। দীর্ঘ 10-12 বছর 15 বছর তিনি জেলে ছিলেন, কিন্তু ফাঁসি কার্যকর হয় নাই। তো এরকম পারসেপশন থেকে স্পষ্ট বোঝাই যায় যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। প্রথমত তিনি বাংলাদেশে নাই, তিনি ভারতে আছেন। ভারত জীবনেও তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। সো এই রায়টা খাতা কলমেই কার্যকর থাকবে। প্রকৃতপক্ষে উনি দেশে আসবেন, ওনাকে ফাঁসিতে ঝুলানো হবে, এই কাজটা ভারত কখনো হতে দিবে না। আর যেই সরকারে যিনি থাকবেন এটা একটা হিউজ চ্যালেঞ্জিং বিষয় থাকবে। এটা এত সোজা বিষয় না কোথাও না কোথাও, যেহেতু তিনি শেখ হাসিনা। এখন এই রায়ের পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা বিভিন্ন অঙ্গ সংগঠন তারা কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। একদিকে যেমন ছাত্র জনতার মধ্যে যারা এন্টি আওয়ামী লীগ, এন্টি শেখ হাসিনা আছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, আর অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। তো এই রায় শুনে আমার দেশ পত্রিকার একটা এক্সক্লুসিভ দেখছেন যে ওবায়দুল কাদের তিনি একটা বক্তব্য দিয়েছেন। তো একই বক্তব্য কিন্তু শেখ হাসিনাও দিয়েছেন। বক্তব্যটা হচ্ছে যে এই রায়গুলো পূর্ব নির্ধারিত, এমনকি এই কোর্টকে ক্যাঙ্গারো কোর্ট হিসাবেই বলা হয়েছে। যদিও এই কোর্ট সম্পর্কে এই কোর্টেই আপনার অতীতে মুক্তিযুদ্ধের যারা অপরাধী ছিলেন বা পলিটিক্যাল যারা টার্গেটেড ছিলেন কয়েকজন, তাদেরকে কিন্তু ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।
আবার ওই রায় যখন প্রথমে দেওয়া হলো এই ফাঁসি কার্যকরের জন্য জামাত নেতাদের যাদের ফাঁসি হইল, গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। সেই গণজাগরণ মঞ্চে 2-3 ব্যক্তি যারা জামাত নেতাদের ফাঁসিতে ঝুলানোর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, এর মধ্যে হচ্ছে ডাক্তার ইমরান সরকার এবং আজকের দিনে জামাতের যিনি গুরু ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যদিও আজকে আবার তিনি ভিন্ন জায়গায় অবস্থান করছেন, তিনি তার কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন। এখন মোট বিষয়টা হচ্ছে যে এই রায়টাকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মনে করছেন যে এটা আসলে এই ইউনূস সরকারেরই একটা চাল, যদিও সিদ্ধান্তর আদালত থেকে আসছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আসছে, তো তাহলে এটা কিভাবে সরকারের চাল হয়? তো এখানে অনেকগুলা পুরোনো জিনিস উঠে আসছে, যেমন স্কাইপ কেলেঙ্কারি, নিশ্চয় আপনাদের খেয়াল আছে। আমার দেশ পত্রিকা আওয়ামী লীগের সময় এই একটা ফোন কল প্রকাশ করেছিল যে কিভাবে রায়গুলোকে পূর্ণভাবে আগেই মানে একদম সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হইতো যে এইভাবে এভাবে হবে, কিন্তু দৃশ্যত এখানে আইনজীবী থাকবে, বিচারক ওইটাই করবেন যেটা সিস্টেম চায়। খেয়াল আছে তো, যেটা নিয়ে মাহমুদ সাহেবের উপর দিয়ে দুনিয়াটা গেছিল। তো এরকম একটা ভিডিও কিন্তু এই রিসেন্টলি আওয়ামী লীগ সরকারের এই সরকারের মধ্যেও যিনি রাষ্ট্র কর্তৃক নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আছেন, ওনার এবং একটা ট্রায়াল রুমের সম্ভবত কনভারসেশন প্রকাশ হয়েছিল। সেখানেও আমরা দেখেছি যে আসলে কিভাবে এখানে কথাবার্তা বলা হচ্ছিল। এখন এই ভিডিওটা কি এআই নাকি সত্য সেটাকে আল্লাহ ভালো জানে, আর যারা প্রযুক্তিবিদ তারা ভালো জানবেন। তো এই রায়গুলা যেহেতু আগেও সিস্টেম ছিল, তো আওয়ামী লীগ এখন মনে করছে যে এখন এটা আবার সিস্টেমের মধ্যেই ঢুকতেছে। আওয়ামী লীগের যারা কর্মী, সমর্থক এবং জনগণের এক অংশ বিশ্বাস করছে যে এখানে প্রভাবিত হয়েছে আপনার এই আন্তর্জাতিক অপরাধ বিচার আদালত। বাট আন্তর্জাতিক অপরাধ বিচার আদালত থেকে বলা হয়েছে যে এটা একটা পূর্ণাঙ্গভাবে রায় প্রকাশ করেছে, 453 পৃষ্ঠা মানে অ্যানালাইসিস করে বিশাল একটা সময় ব্যয় করে এই রায় দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে, এমনকি তারা বলছে যে এই রায় কখনো কোনো সরকার বাস্তবায়ন করতে পারবে না, কারণ এটা একটা পূর্ব পরিকল্পিত নীল নকশা আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য অথবা শেখ হাসিনাকে শেষ করে দেওয়ার জন্যই এই রায় দেওয়া হয়েছে। এখন কার্যকরের বিষয়টা যে শেখ হাসিনা যেটা বলছিলেন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলছিল যে এটা নিয়ে স্বপ্ন দেখতে থাকো, বাস্তবে এগুলো হবে না। মেইন কারণ হচ্ছে সজীব ওয়াজেদ জয়ও কিন্তু কথাটা বলছেন যে আমার মা ভারতে আছে, তোমরা রায় দিলে কি আর না দিলে কি। আর হচ্ছে কি আবার কেউ কেউ এটা নিয়ে ডক্টর ইউনূসের বিপরীতে যুদ্ধ ঘোষণা করে বসেছেন। আপনারা দেখছেন নিশ্চয়ই যে বিভিন্নভাবে গ্রামীণ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে 32 যেমন বুলডোজার দিয়ে বারবার গুড়িয়ে দেওয়া হচ্ছে বা নিয়ে আসার চেষ্টা চলছে, গ্রামীণ ব্যাংকও বুলডোজার দিয়ে গুড়াই দিবে। এখন রায় কি ডক্টর ইউনূস দিছে নাকি আদালত দিছে? আদালত দিছে, কিন্তু ওনার উপর রাগ কেন? আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মনে করছে যে এগুলার পিছনে উনি সবচেয়ে বড় ভূমিকা রাখছেন। আর জামাতের যেই যে উচ্ছ্বাস উল্লাস, সেটার মেইন কারণ হচ্ছে ওই যে তাদের যারা নেতারা তাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে যেই ফাঁসি দেওয়া হয়েছে, সেই ফাঁসির রায়টাও বলা হয়েছিল যে সেটাও একটা প্রভাবিত রায়। এরকম সবকিছু মিলিয়ে আপনার একটা প্রতিক্রিয়া চলছে। আর এর মাঝখানে আমরা দেখলাম যে ধানমন্ডি 32-এও আজকে আপনার বুলডোজার পাঠিয়েছিলেন পিনাকি এবং তার যারা সমর্থকরা আছেন সেখানে গেছেন। তো আমি আজকে দেখলাম যে পুলিশ, বিশেষ করে ডিসি মাসুদ সাহেব, তিনি যথেষ্ট বিচক্ষণ একজন ব্যক্তিত্ব। এমনকি আমরা আমাদের সেনাবাহিনীর কিছু বক্তব্য শুনছিলাম। তো সেখানে জনগণের মধ্যে, জনগণ বলতে যারা এন্টি আওয়ামী লীগ জনগণ বা এন্টি শেখ হাসিনা জনগণ, তারা সেখানে গিয়েছিল 32-কে আরেকবার ভাঙার জন্য। থাকে না যে আপনার এখন এই 32-এ যাওয়া মানে একটা বিষয়। তবে আজকে পুলিশ এবং সেনাবাহিনী যথেষ্ট পেশাদারিত্বের, ধৈর্যের, সংযমের পরিচয় দিয়েছে। একটা পর্যায়ে তারা লাঠিচার্জ বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হয়েছে, কারণ যারা এখানে গিয়েছিলেন অনেকেই একটু সহিংস মেন্টালিটিতে ঢুকতে চাচ্ছিলেন। পুলিশের এবং সেনাবাহিনীর সাথেও তারা ইটপাটকেল নিক্ষেপ করতেছিলেন। তো স্বাভাবিক প্রটেস্টের জায়গা থেকে পুলিশ এবং সেনাবাহিনী ধৈর্যের সাথে বিষয়গুলো মোকাবেলা করেছেন। আর এছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আপনার প্রতিবাদ, প্রতিরোধ আওয়ামী লীগের পক্ষ থেকে, এমনকি নতুন কর্মসূচিগুলো অনেকে অনলাইনে ঘোষণা করছেন। তো এই পর্যন্ত দলগতভাবে বিএনপির প্রতিক্রিয়া হচ্ছে খুবই সুন্দর একটা রায় হয়েছে, জামাত তো খুবই খুশি। আর অন্যান্য দলগুলোর মধ্যে আসলে ওই রকম বিবৃতি আসে নাই। আর আন্তর্জাতিক মহলে এটার প্রতিক্রিয়া কি হয়েছে পরের ভিডিওতে জানাচ্ছি। শুভ বিবাহ বার্ষিকী আজকে শেখ হাসিনার। 1966 সালে এই দিনে উনি বিয়ে করছিলেন। আমরা কথায় বলি না
জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর ইশারায়। দেখেন, আল্লাহর ইশারায় এই দিনেই উনার বিয়ে, এই দিনেই উনার মৃত্যু পরোয়ানা জারি, একই দিনে, সব তার ইশারায়, তাই না? 1966 সালে বিয়ে করছিলেন উনি। তারপরে ঘর সংসার করছে কিনা এগুলা নিয়ে আর আলাপ করতে চাই না। কোনোদিন উনাদের মুখে, কারোই মুখে, জয়ের মুখেও তার বাপের নাম শুনি নাই কোনোদিন। এবং শেখ হাসিনাও কোনোদিন ওনার হাজবেন্ডের নাম মুখে নিত না, কারণ উনি মুসলিম নারী, তো স্বামীর নাম মুখে নিতে নাই, যার জন্য নিত না। উনি আল্লাহর উপরে খুব বিশ্বাস। আজকেও একটা অডিও কল আছে, অডিও কলে বলতেছে, আল্লাহ আমারে বাঁচায় রাখছে, আল্লাহ আমাকে রক্ষা করবে, এই দেশের খেদমত করার জন্য, এই দেশের আরো অনেক সেবা দিতে চায় উনি। আসলে উনি বুঝতে পারতেছে না, বুঝার ক্ষমতা হারায় ফেলাইছে। ওই যে সীসা দিয়া কান বন্ধ কইরা দিছে, সীসা দিয়া চোখ বন্ধ কইরা দিছে, এখন যা কিছু দেখতেছে এই দুনিয়াতে সবই কিন্তু ওনার দৃষ্টিভঙ্গি দিয়া দেখা। ওই যে আল্লাহর দৃষ্টিভঙ্গি, আল্লাহ যে একটা বিধান দিছে, আল্লাহ যে একটা আইন দিছে, আল্লাহ কোরআন শরীফে যে কি লেখছে, এগুলো পড়লেও বুঝছেন এখন আর মনে রাখতে পারতেছে না। এখন শুধু তার মনে পড়ে ওই যে ক্ষমতা আর ক্ষমতা, ক্ষমতার এমন একটা জায়গা চলে গেছিল দুনিয়াতে যে আল্লাহ আছে, আমার মনে হয় উনি ভুইলা গেছে। হ্যাঁ, ভুইলা গেছিল। না ভুইলা গেলে এভাবে মানুষ হত্যা করে, একজন মানুষ হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করা। আর উনি 1400 মানুষ হত্যা করছে, কিন্তু সবগুলার বিচার কিন্তু এখানে আসে নাই। মাত্র 5টা বিচার হয়েছে, 5টা বিচারের রায়। আরো অনেক বিচার আছে, কিন্তু ওগুলাও থেকেও কিন্তু এই মৃত্যুদণ্ডের রায় আসবে ভবিষ্যতে। যাই হোক, এই রায়টা ভাই আমি মনে করছিলাম, সত্যি কথা বলি, 10-15-20 মিনিটের হবে। এটা যে প্রায় 3 ঘন্টা হবে এটা কল্পনা করি নাই। আর পুরাটা ইংরাজিতে, হায় হায়, বুঝতে অনেক কষ্ট হইতাছিল। মাঝে মাঝে ছেলেরে ডাকতেছিলাম যে আমারে বুঝাও, পুরাটা ক্লিয়ার করে বুঝাও। হ্যাঁ, বুঝতে চাইতেছিলাম। ইংরেজিতে কেন? যেন সারা বিশ্ব থেকে এটা বিচার করতে পারে, স্বচক্ষে দেখতে পারে সরাসরি। তো এরকম ঘটনা পৃথিবীতে খুব কম হয় ভাই, যে বিচারের রায় সরাসরি। তার মানে কি, সারা বিশ্বকে জানাইতে চাইছে। এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম তো চ্যালেঞ্জ করছে, বিশ্বের যে কোনো আইন বিভাগে এটা আমরা চ্যালেঞ্জ করি, যে কোনো আদালতকে আমরা চ্যালেঞ্জ করি, তারা এই বিচারের রায় ঘুরাইতে পারবে না। কারণ কি জানেন? চাক্ষুষ সাক্ষী প্রমাণ তো সব, একটা দুইটা না, তো শত শত সাক্ষী প্রমাণ, এবং উনার নিজের ভয়েস। আর এই ভয়েসগুলো যে উনার, এটা একেবারে পরীক্ষিত, বিদেশ থেকে পরীক্ষা নিরীক্ষা কইরা আইনাই এ আদালতে দেওয়া হয়েছে। তার মানে কি জানেন? এই বিচারের রায় কার্যকর হইতে যাচ্ছে। এখন কথা হচ্ছে, উনি তো আপিল করতে পারে, কিন্তু আপিল করতে পারবে না। আপিল করতে হইলে উনাকে সশরীরে আইসা হাজিরা দিতে হবে, জেলখানায় বৈশা আপিল করতে হবে 30 দিনের মধ্যে। আর 30 দিনের মধ্যে না হইলে যে রায় ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন হবে। কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য মোদিজি কি উনারে দিয়ে দিবে? না না না, মোদি দিবে না ভাই, দিতে চাইবে না। কিন্তু তারপরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনার কাছ থেকে চাইবে, যে কোনো অ্যাঙ্গেলই হোক চাইবে, কিছু দেবার বিনিময় হইলেও চাইবে। এমনও বলতে পারে যে ভাই ঠিক আছে, তোমাদের তো 7 সিস্টার একটা লক ল্যান্ড, এখানে কোনো সমুদ্র নাই, যোগাযোগ নাই, ওইখানে যাইতে হইলে পাহাড় পর্বত ডিঙ্গে যাইতে হয়, আমার এখান থেকে সরাসরি যাইতে পারবে, আমি তোমারে ভাই বন্দরের সুযোগ দিয়া দিব, শেখ হাসিনারে দিয়া দাও, আর ওই ডাকাত কামালরে দিয়া দাও। ইন্ডিয়া যদি ভাই একটু চিন্তা করে গভীরভাবে, আর যদি ওই 7 সিস্টার থেকে আন্দোলন করে সবাই এক রগে বলে যে দিয়া দাও রে, আমরা সুযোগ সুবিধা পাইতে চাই, আমাদের দেশের উন্নয়ন করতে চাই, মানে ওই 7 সিস্টারের ওই বিনিময় হইলেও দিয়ে দিতে পারে ভাই, ঠিক নাই, দেখি না কি হয়। দেখেন এই বিচারটা কই থেকে শুরু করছে, একবারে 71 থেকে শুরু করছে। কিন্তু 71 থেকে বলতে বলতে শেখ মুজিবের আমলটা, ওই বাকশালের আমলটা, বাকশাল মানে বুঝেন তো, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, বাকশাল, এই বাকশালের মাধ্যমে এই আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমান নিজেই নিষিদ্ধ করছিল। তারপরে ভাই আরো কত ঘটনা উঠে আসছে ওই আমলে, মানে শেখ মুজিবুরের আমলে আর্মিকে অবজ্ঞা কইরা, অবহেলা কইরা রক্ষী বাহিনী বানাইছিল। আর ওই রক্ষী বাহিনী প্রায় 25 থেকে 26 হাজার মানুষ মারছিল।
তারপরে আরো কত ঘটনা উঠে আসলো, চিন্তা করেন। শাপলা চত্বরের সেই রাতের ভয়াবহ ঘটনাও এই বিচারে উঠে আসছে, বিডিআরের ঘটনাও এই বিচারে উঠে আসছে। কিছুই তো বাদ যায় নাই, মানে একেবারেই শুরু থেকে শেষ, মানে আওয়ামী লীগের শুরু থেকে শেষ সব কিছু তুইলা ধরছে। এবং তার দলের অঙ্গ সংগঠন এই যে ছাত্রলীগ, হেলমেট বাহিনী, পুলিশের সাথে মিশা কি কি কর্মকাণ্ড করছে সব কিছু তুইলা ধরা হয়েছে। পৃথিবীর যে কোনো আদালতে এটা চ্যালেঞ্জ করতে পারে। হ্যাঁ, এই বিচার কার্য আপনি যে কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারে। সারা বিশ্বের মিডিয়ার দিকে তাকায় দেখেন ভাই, সমস্ত পত্রিকায়, বিশ্বের সমস্ত পত্রিকায় শেখ হাসিনার এই বিচারের রায়। সারা বিশ্বের মিডিয়ার সমস্ত পত্র পত্রিকার হেডলাইন এই শেখ হাসিনার ফাঁসি। এবং ভারতের পত্র পত্রিকা, ভারতের মিডিয়া তো কিন্তু একই কথা। কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগছে, ভারতের মিডিয়া থেকে কিন্তু কোন রকম নিজেদের মতামত দেয় নাই। আমাদের বিচার কার্য, মানে আন্তর্জাতিক বিচার কার্য যেভাবে চলতেছিল ঠিক সেইটুকুই তুলে ধরছে, নিজেদের কোনো মতামত দেয় নাই। এখন তাদের পত্রিকায় লেখা হচ্ছে, এখন তাদের পত্রিকা তো ভাই হেডলাইন হয়ে আসতেছে ফাঁসির আসামি শেখ হাসিনা, আর ওই যে ডাকাত কামাল। দেখছেন কিভাবে দিন চেঞ্জ হয়ে যায়, সবকিছু বদলে যায়। যে শেখ হাসিনা নিজে এই বিচার ট্রাইব্যুনাল বানাইছিল, সেই বিচার ট্রাইব্যুনালে আজকে তার বিচার হতে যাচ্ছে। অনেকেই বলতেছে এটা সরাসরি প্রচার করলো কেন, কি দরকার ছিল, এইটা কি ভাই কোনো গ্ল্যামার আনলো এই বিচারে, এটা কি আমাদেরকে বোকা পাইছে? আরে গাধা, আরে গাধা, আপনারা কেন বুঝেন না? সারা বিশ্বকে জানাইতে হইলে তো ভাই সরাসরি দেখাইতে হবে এবং ইংরেজিতেই বলতে হবে। আর আপনারা আগে অতীতে দেখেন নাই কি হয়েছে? অতীতে কি কোনো বিচার কার্য এভাবে সরাসরি দেখাইছে? দেখাই নাই। কিন্তু কি দেখাইতো মনে আছে ভাই ব্রাদার আপনাদের? যখনই জামাতের কারো ফাঁসি হইতো রাজাকার বইলা, বিচারের কার্যক্রম দেখাইতো না। কি দেখাইতো? ওই যে জল্লাদ দড়ির মধ্যে কলা দিয়া, তেল দিয়া দড়ি পেঁচাইতেছে, এই ধরনের নিউজ এই মিডিয়াতে আসতো। এবং সমস্ত মিডিয়ার চ্যানেল যায়া ওই জেলখানার সামনে দাঁড়ায় থাকতো। ওইখানে আমরা দেখতাম একটা অ্যাম্বুলেন্স আইতাছে, ওয়াও 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 আওয়াজ কইরা আমরা তাকায় রইছি। তারপরে খাট যাইতেছে এবং খাট বাইর করতেছে, লাশ নিয়ে যাইতেছে। মানে বিচারের রায় হবার পর, মৃত্যুদণ্ড দেবার পর ওইগুলা তুইলা ধরতো মানুষের কাছে এই মিডিয়া। কার ইশারায় কেন ধরতো বুঝছেন তো? মানে ভয় ঢুকাই দিত মানুষের ভিতরে। হ্যাঁ, কেউ যেন তাদের রাজত্বের মধ্যে হাত না বাড়ায়, এই ভয় ঢুকাই দিত। কিন্তু বিচার কার্য কোনোদিন সরাসরি দেখায় নাই। শেখ হাসিনা নিজের তৈরি কোর্টের ভিতরে ওই বিচার ট্রাইব্যুনালে কিভাবে বিচার হয়েছে আমরা জানি না, কিন্তু রায়ের পর কিভাবে লাশ বাইর হইতেছে, কিভাবে দড়িতে কলা মাখতেছে, তেল মাখতেছে, এবং জল্লাদ এক জেলখানা থেকে আরেক জেলখানায় যাইতেছে। সমস্ত পত্রিকার হেডলাইন, হায় রে আলোচনা। প্রত্যেকটা মৃত্যু নিয়েই এরকম মজা করছে তারা। প্রত্যেকটা বিচার কার্য শেষের দিকে আইসা এই মিডিয়া ঝাঁপায় পড়তো, আমাদের কাছে এগুলা তুইলা ধরতো, আমাদের মনের মধ্যে ভয় ঢুকাই দিত। এই ভয় নিয়ে আমরা কৃতদাস হয়ে গেছিলাম, গোলাম হয়ে গেছিলাম। আর ওই গোলামি থেকে, ওই গোলামির জিঞ্জির থেকে আমাদেরকে মুক্তি দিল এই দেশের আম জনতা, সাধারণ মানুষ এবং ছাত্ররা। এই ছাত্ররা এবং সাধারণ মানুষই আমাদেরকে মুক্তি এনে দিছে। আর আইসা হাল ধরলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তারপরে আমরা লাইয়া গেলাম উনার পিছনে। হায় রে হায়, যেভাবে বাস দিলাম আইকাবার সারা দিন রাত 24 ঘন্টা, গত 15 মাস কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী বাস দিয়েই যাচ্ছে আর উনি বাস নিয়েই যাচ্ছে, কিন্তু ওনার মধ্যে কোনো রিয়াকশন নাই। এখন বুঝা নেন উনি কি মানুষ, কেমন মানুষ। চুপচাপ কাজ কইরা গেছে, অনেক বড় একটা কাজ সাইরা ফেলাইছে ভাই। এই বিচার কার্য 15 মাসে শেষ করা অনেক বড় দায়িত্ব ছিল। 8 থেকে 10,000 পাতা এই লেখনী, এই লেখনী, এই বিচার কার্য। আগে তো বিচার রায় হইতো, বিদেশ থেকে লেখা দিত, এখানে এসে রায় দিয়ে দিত। আর নাহলে শাহবাগ থেকে রায় চাইতো, ওই রায় কার্যকর করা হইতো। মনে নাই? মনে থাকা উচিত। আয় হায়, এখন আমার মনে পড়তেছে শ্রদ্ধেয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। সালাউদ্দিন কাদের চৌধুরী উনি বিএনপির খুব বড় নেতা ছিল। ওনাকেও কিন্তু রাজাকার বানায়া ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু উনি ফাঁসির আগে একটা কথা বইলা গেছিল, এই অপরাধ বিচার ট্রাইব্যুনাল চালু রাখতে হবে, এটা যেন চালু থাকে। এটা চালু থাকলে
একদিন তারও ফাঁসি হবে, শেখ হাসিনারও এখানে বিচার হবে, তারও ফাঁসি হবে। এই কথা উনি ওই টাইমে বইলা গেছে। কিভাবে যে অ্যাডভান্স বইলা গেল ভাই এক আল্লাহ জানে। আসলে উনি ছিল বিজ্ঞ রাজনীতিবিদ, উনি চিনা ফেলাইছিল শেখ হাসিনারে, আর উনি কাউকে পরোয়া করতো না। মজার একটা কথা বইলা ভিডিওটা শেষ করে দুমু। একবার এয়ারপোর্টে ওনারে আটকাইছে, এই শেখ হাসিনার আমলে। আটকাইছে কেন? উনি নাকি সোনা চোরা চালান করছে, মানে স্মাগলার। উনি নাকি সোনা স্মাগলিং করছে, সোনা। হ্যাঁ, তারপরে উনি সাংবাদিকদের বলছিল, আমি জানি না শেখ হাসিনা কেন আমার সোনা নিয়ে এত টানাটানি করে, আর কি কারো সোনা খুঁজা পায় না। মানে উনি গোল্ডের কথা বলছে, ওই গোল্ড, কারণ ওনাকে গোল্ড স্মাগলার বলছে, আর ওইটা ওনাকে সোনা দিয়া বুঝাই দিছে। এইভাবে প্রতিবাদ করতো, আর ওই প্রতিবাদী কণ্ঠটাকে ফাঁসি দিয়া ঝুলাই দেওয়া হয়েছিল। এইভাবে অনেক নিরপরাধ মানুষকে ভাই ফাঁসিতে ঝুলানো হয়েছে, শুধু এই দেশের রাজত্ব করার জন্য, ভয় ঢুকাই দিয়া। কারণ তার ভয় ছিল ভাই, এই জামাত ইসলামকে তার ভয় ছিল, এই ছাত্র শিবিরকে তার ভয় ছিল, যার জন্য আমরা গত 15 বছর শুনে আসলাম ছাত্র শিবির শুধু কাটে কাটে, কি জানি কাটে, রক কাটে। এখন কি সেটা প্রমাণ হয়েছে? গত 15 মাসে আমরা কি দেখলাম? আমাদের সোনার টুকরার ছেলে, তাই না? দেখেন কিভাবে লেখাপড়া কইরা উন্নতি করা যায়, শুধু ওই একই বয়ান। আর লেখাপড়া করার জন্য যা যা লাগে এই আধুনিক যুগে তা তাই অ্যারেঞ্জমেন্ট করতেছে। চীন থেকে 1800 কোটি টাকার অনুদান আনছে, এখানে হোস্টেল বানাবে, ক্লাসরুম বানাবে, গবেষণা করার জন্য রুম বানাবে। মানে শুধু লেখাপড়ায় লেখাপড়ায়, কিন্তু তারপরও রাজনৈতিক ভাবে মারাত্মক সচেতন তো সাদেক কাইয়ুম হুঁশিয়ার কইরা দিছে, হুঁশিয়ার কইরা দিছে। কেউ যদি ভারতের গোলামি করে আর ভারতের গোলামের কোন দলের যদি দাবিদারি করে, তাদের প্রতি আঙুল তুইলা হুঁশিয়ার কইরা দিছে, সাবধান কইরা দিছে। হ্যাঁ, সাবধান কইরা বইলা দিছে, ওরা তো ভারতে পালাইবার সুযোগ পাইছে, আপনারা সেই সুযোগ পাবেন না। হেলায় ফেলায় কথাগুলা নিয়েন না, কারণ বাংলাদেশে যত অভ্যুত্থান হয়েছে, যত বিপ্লব হয়েছে, এই বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম শুরু হয়। তারপরে এই দেশের মজলুম জনতা যায় তাদের পিছনে দাঁড়ায়। এই কথাটা মাথায় রাখবেন। ডক্টর ইউনূস স্যারের পিছনে ছাত্র শিবির আছে, জামাত ইসলাম আছে, আমি তো মনে করি বিএনপিও আছে। হ্যাঁ, এই দেশের সবাই আছে। আপনারা বিশ্বাস রাখবেন, ডক্টর ইউনূস স্যারের উপরে বিশ্বাস রাখবেন। উনার পিছনে ভাই এই ছাত্র জনতা সবাই উনার পিছনে আছে। এই দেশটাকে গড়ার জন্য ভাই ওনাকে খুবই দরকার ছিল, কিন্তু আমরা ওনাকে আর সময় দিতে চাই না। আমরা একটা নির্বাচন করতে চাই, নির্বাচিত সরকার আইসা আমরা এই দেশটার উন্নতি করতে চাই, গণতন্ত্রের মুক্তি চাই। হ্যাঁ, উনি গণতন্ত্রের মুক্তি দিয়া দিবে, ফেব্রুয়ারি মাসে গণতন্ত্রের মুক্তি দিয়া দিবে, কিন্তু জনগণ সেই মুক্তি বাইছা নিবে। জনগণ বাইছা নিবে কাদের হাতে তাদের মুক্তি, আর কাদের হাতে তারা বন্দী, এটা জনগণ বুঝা নিবে। জনগণ চিন্তা করার শক্তি ফেরত পাইছে ভাই, ফেরত পাইছে। আর আজকে থেকে তো পুরাই মুক্ত হয়ে গেল, খোলা মনে চিন্তা করবে। আর আজকের পর থেকে এই নির্বাচনের আগ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন পুরো বাংলাদেশের চিত্র তুলে ধরা হবে। এই বাংলাদেশটা গত 1.5 বছর কিভাবে চলছে, কে কি করছে, সমস্ত অপকর্ম এই সোশ্যাল মিডিয়ায় চলে আসবে। এবং আগামীতে যারা যে যে অপকর্মগুলো করবেন সবকিছু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হবে। কারণ কি ভাই, এই সোশ্যাল মিডিয়া একটা ভূমিকা পালন করতেছে। কি ভূমিকা জানেন? মানুষের ভিতরে চিন্তার খোরাক যোগাই দিতেছে, মানুষকে পথ দেখাইতেছে। আর সেই পথটা নতুন বাংলাদেশের, সত্যি নতুন বাংলাদেশের। ডক্টর ইউনূস স্যার, আপনার জন্য রইল বুক ভরা ভালোবাসা। ভালোবাসা দিবার ছাড়া আর কিছুই দিবার নাই। শেখ হাসিনা একটি নাম, একটি অধ্যায়।